আমরা এবার কথা বলছি দশম অধ্যায় নিয়ে। সূত্রের কার্ডের দশম অধ্যায় নিয়ে কথা বলব। দেখো দশম অধ্যায়কে ২ টা পার্টে ভাগ করো। এই পার্টটা তোমাদের সিকিউ এর জন্য হেল্পফুল, এই পার্টটা তোমাদের এমসিকিউ এর জন্য হেল্পফুল। সো আমরা ২ টা পার্ট এখানে রেখেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ দশম অধ্যায়ের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে ধাতু নিষ্কাশন। তো সেই ধাতু নিষ্কাশনের যে স্টেপসগুলো আছে আমরা সেগুলোকে এখানে সংক্ষেপে জাস্ট মানে স্টেপসগুলোকে এখানে আমরা দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা অ্যাটলিস্ট ধারণা করতে পারো যে না এই জন্য মানে আমরা এখন এই ধাপে আছি বা এখান থেকে আমরা এটা ফলো করব। আচ্ছা, তো দেখো এখানে কি বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে ধাতু নিষ্কাশনের ধাপসমূহ, আমরা এখানে ধাতু নিষ্কাশনের ধাপগুলোকে এখানে বর্ণনা করছি। তো আমরা একটু কাজ করতে পারি, এটাকে আমরা একটু এখানে নিয়ে আসি, মাঝে নিয়ে আসি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, দেখো তো ফার্স্টে কি বলছে, আমাদের ধাতু নিষ্কাশনে কতগুলো ধাপ আছে। ১ নম্বর ধাপ হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। এজন্য আমরা ২টা মেশিনের সাহায্য নেই। একটা মেশিনের নাম হচ্ছে জো ক্রাশার, একটা মেশিনের নাম বল ক্রাশার। ২টা মেশিনের সাহায্যে আমরা এটা করতে পারি। সেকেন্ড পয়েন্টে বলছে দেখো আকরিকের ঘনীকরণ, মানে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা হয়ে গেলে আমরা ওই আকরিকটাকে ঘনী করার চেষ্টা করি। তো আকরিকের ঘনীকরণের ক্ষেত্রে মোটামুটিভাবে ৪টা এখানে দেখো, এই যে যেগুলোকে আমরা হচ্ছে বোল্ড করেছি বা এখানে বুলেট পয়েন্ট দিয়েছি এরকম, এগুলো হচ্ছে তোমার এই ২ নাম্বার স্টেপসের মধ্যে আবার ৪টা পয়েন্ট আছে। এক একটা আকরিক এক একটা পয়েন্ট ফলো করবে। যেরকম দেখো আকরিকের ঘনীকরণের কথা যদি বলি, হাইড্রোলাইটিক পদ্ধতিতে কারা ফলো করে, যাদের মধ্যে কার্বনেট আছে, মানে যাদের মধ্যে বেসিক্যালি অক্সিজেনের কথা বলা হয় কিন্তু কার্বনেট আকরিক এটা ফলো করে। ২ নম্বরে বলতেছে ফেনা ভাসমান পদ্ধতি কারা, যাদের মধ্যে সালফার আছে, লেড সালফাইড, জিঙ্ক সালফাইড, তারপর কপার সালফাইড ইত্যাদি। এরা চৌম্বকীয় পৃথকীকরণ কারা ফলো করে, আয়রন যারা, মানে যাদের চুম্বক ধর্ম আছে, এবং রাসায়নিক পদ্ধতি ফলো করে হচ্ছে অ্যালুমিনিয়াম। সো এইখানে আমার আকরিকের ঘনীকরণ ৪ ভাবে করা যেতে পারে এবং ৪টা প্রসেস সবার জন্য না, এক একটা পরমাণু এক একটা স্টেপ বা এক একটা প্রসেস ফলো করে। অ্যালুমিনিয়াম রাসায়নিক পদ্ধতি ফলো করে, এফি চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি ফলো করে, সালফার হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি ফলো করে, কার্বনেটরা হাইড্রোলাইটিক পদ্ধতি ফলো করে এইভাবে। এরপরে বলতেছে দেখো ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। তো আমরা এখন এটাকে অক্সাইডে রূপান্তর করব। তো এই জন্য আমাদের ২টা ওয়ে হতে পারে। একটা হচ্ছে আকরিকের ভস্মীকরণ আর একটা হচ্ছে আকরিকের তাপজারণ। আকরিকের ভস্মীকরণ হচ্ছে যাদের কাছে অক্সিজেন আছে তারা এই প্রসেসটা ফলো করবে। যে সকল আকরিকের মধ্যে অক্সিজেন থাকে তারা এটা ফলো করে। আর আকরিকের তাপজারণ মানে যাদের কাছে অক্সিজেন নাই তারা এটা ফলো করবে। সো আমরা কিন্তু সমস্ত শর্ত সাপেক্ষে অ্যাপ্লাই করি যে হ্যাঁ এই প্রসেসে এদের কাছে অক্সিজেন আছে তার মানে এদের জন্য এটা, আর এদের কাছে অক্সিজেন নাই তার মানে এদের জন্য এইটা আমরা ফলো করব। গেল এটা। ৪ নাম্বার পয়েন্ট দেখো ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। ৪ নাম্বার পয়েন্ট। তাহলে এই যে তুমি যে ধাতব অক্সাইডকে, তুমি কিন্তু অলরেডি এখানে অক্সাইড বানায় ফেলছো, যে ৩ নাম্বার পয়েন্টে আমরা এটাকে অক্সাইড বানায় ফেলছি। ৪ নাম্বার পয়েন্টে আমরা এটাকে এখন মুক্ত ধাতুতে রূপান্তর করব। মানে তার মানে এই যে অক্সাইডটা থেকে আমরা অক্সিজেন এবং ওই ধাতুকে সেপারেট করব। তো এই জন্য আমাদের কয়েকটা স্টেপস হতে পারে। ১ নম্বরে তড়িৎ বিশ্লেষণ কারা, যারা বেশি সক্রিয়, লাইক সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা এই প্রসেসটা ফলো করে। আচ্ছা, কার্বন বিজারণ কারা, যারা মধ্যম সক্রিয়, যারা মধ্যম সক্রিয় তারা কার্বন বিজারণটা ফলো করে। মধ্যম সক্রিয় যারা তারা কার্বন বিজারণটা ফলো করে। আচ্ছা, স্ববিজারণ কারা, যারা একদম কম সক্রিয়, স্ববিজারণ ফলো করবে যারা একদম কম সক্রিয়। আর বিশুদ্ধ অবস্থায় যারা আছে নিষ্ক্রিয়, যারা নিষ্ক্রিয় তারা বিশুদ্ধ অবস্থায় থাকে, যেরকম হচ্ছে যে প্লাটিনাম হতে পারে, গোল্ড হতে পারে, এদেরকে কিন্তু আমরা বিশুদ্ধ অবস্থায় পেয়ে থাকি। আবার স্ববিজারণের মধ্যে কে কে আসতে পারে, স্ববিজারণের মধ্যে আসতে পারে মার্কারি, কপার, এরা আসতে পারে। কার্বন বিজারণের মধ্যে কে আসতে পারে, এফি আসতে পারে, জিঙ্ক আসতে পারে, লেড আসতে পারে, এরা এখানে আসতে পারে। আর তড়িৎ বিশ্লেষণ তো বলেই দিলাম যে যারা বেশি তীব্র সক্রিয় ধাতু এরা এখানে আসতে পারে। ৫ নাম্বার পয়েন্ট বলতেছে দেখো ধাতু বিশুদ্ধিকরণ। তো এখানে বিগালক যোগ করার পদ্ধতি, বিগালক যোগ করি অ্যাসিড হলে, মানে অম্লীয় হলে ক্ষারীয় বিগালক, আর ক্ষারীয় হলে অম্লীয় বিগালক। মানে ব্যাপারটা হচ্ছে এই যে তুমি যে এতক্ষণ যাবত ধাতুকে নিষ্কাশন করলে, এরপরেও যদি কোনো কারণে সেখানে যদি ময়লা আবর্জনা এক্সট্রা উপাদান থেকে থাকে তখন আমরা সেগুলোকে রিমুভ করি কিভাবে, বিগালক যোগ করার মাধ্যমে। বিগালক আরও একটা ওয়ে আছে যে অনেক সময় হয় যে আমরা তাপমাত্রা কমানোর জন্য বিগালক যোগ করতে পারি। আরেকটা বলতেছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর যে বিশোধন, এইটা আর কি। তো এই যে মোটামুটিভাবে ৫টা পয়েন্ট তোমাদেরকে এখানে বলা হলো, এইগুলো তোমাদের সিকিউতে কাজে লাগবে। এবারে আমরা যাচ্ছি একটু আমাদের এমসিকিউতে কাজে লাগানোর জন্য, এমন কিছু মানে তথ্য এখানে দেওয়া হয়েছে। ১ নম্বরে বলতেছে দেখো সংকর ধাতু, স্টিল, লোহা আছে 99%, কার্বন আছে 1%, ব্যবহার কি, যুদ্ধাস্ত্র, ছুরি, ঘড়ির স্প্রিং, চুম্বক, কৃষি যন্ত্রপাতিতে আমরা এই কি ব্যবহার করি, স্টিলকে ব্যবহার করি। ২ নম্বরে মরিচাবিহীন ইস্পাত, যেটাকে স্টেইনলেস স্টিল বলে, এটার মধ্যে লোহার পরিমাণটা কমায় দিয়ে আমরা এখানে ক্রোমিয়াম অ্যাড করেছি।
এবং নিকেল অ্যাড করেছি। লোহা 74%, ক্রোমিয়াম আছে 18%, নিকেল আছে 8%। তো এটাও ঠিক দেখো, ছুরি, তারপর হচ্ছে কাঁটা চামচ, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, মানে এগুলোতে কিন্তু মরিচে ধরা যাবে না। অস্ত্রোপচারের যে যন্ত্রপাতিগুলো আছে সেখানে আমরা মরিচে ধরলে তো যে যাকে ট্রিটমেন্ট করবে তার তো সমস্যা হয়ে যাবে, তো এই জন্য আমরা এখানে এটা করতে পারবো না। 3 নাম্বার কি বলছে দেখো, 3 নাম্বারে বলতেছে আমাদের পিতল বা ব্রাশ, এখানে কপার রয়েছে, জিঙ্ক রয়েছে। এটা আমাদের বৈদ্যুতিক সুইচ, তারপর দরজার হাতল, অলংকার ইত্যাদি কাজে আমরা এটাকে ব্যবহার করি। 4 নাম্বারে আছে হচ্ছে কাঁসা বা ব্রোঞ্জ, এখানে কপার থাকে 90%, টিন থেকে 10%, এটাকে অনেক সময় অ্যালয়ও বলা হয়। অ্যালয়, কাঁসা, ব্রোঞ্জ একই কথা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ধাতু গলানো যন্ত্রাংশ, থালা, গ্লাস ইত্যাদি। তারপরে আসে দেখো 5 নাম্বারে আছে ডুরালুমিন, এখানে আছে অ্যালুমিনিয়াম রয়েছে 95%, ম্যাগনেসিয়াম এবং লোহা, ম্যাগনেসিয়াম, লোহা ও ম্যাঙ্গানিজ সবগুলো 1% করে, ঠিক আছে। আর কপার রয়েছে 4%। আর উড়োজাহাজের বডি, বাইসাইকেলের পার্টস ইত্যাদি এইগুলো আমরা ব্যবহার করি এই ডুরালুমিন সংকর ধাতু থেকে। দেন যাচ্ছে আমরা 22 ক্যারেট স্বর্ণ, 22 ক্যারেট গোল্ড, এখানে স্বর্ণ রয়েছে এবং কপার সহ অন্যান্য ধাতু রয়েছে, অলংকারের জন্য এটা ব্যবহার করা হয়। আর হচ্ছে 21 ক্যারেট স্বর্ণ, এখানে 87.5% রয়েছে স্বর্ণ, কপার এবং অন্যান্য ধাতুর পরিমাণটা এখানে বেশি। তার মানে দেখো এই যে 22 ক্যারেট বলতে যেটা বোঝানো হচ্ছে এখানে গোল্ডের পরিমাণটা বেশি। তোমার এখানে গোল্ডের পরিমাণ 91%, আর যেটা 21 ক্যারেট সেখানে গোল্ড আছে 87.5%। তার মানে কি, এটা দ্বারা আলটিমেটলি আমরা গোল্ডকেই বুঝাচ্ছি। সো 21 ক্যারেটের মধ্যে গোল্ডের সাথে অন্যান্য যে ধাতুগুলো আসে এটা একটু বেশি থাকবে, আর 22 ক্যারেটের মধ্যে এটা একটু কম থাকবে। বাট দুইটাই কিন্তু আমরা অলংকার হিসেবে ব্যবহার করতে পারি। তো এই যে টেবিলটা আমাদের এখানে দেওয়া হয়েছে, দেখো এই যে টেবিলটা আমাদেরকে এখানে দেওয়া হলো, এই টেবিলটা মূলত আমরা কি করতে পারবো, এখানে আমরা এই টেবিলটা আমরা এমসিকিউর জন্য কাজে লাগাতে পারবো। এই টেবিলটা আমাদের এমসিকিউর জন্য হিউজ যে ইনফরমেশনগুলো আছে, পার্সেন্টেজগুলো আছে, এগুলো তোমাদের এমসিকিউতে অনেক বেশি হেল্প করবে। আর এই পাশের যে টেবিলটা তোমাদের জন্য দেওয়া হলো, এই টেবিলটা তোমাদেরকে সিকিউতে হেল্প করবে। সিকিউর স্টেপসগুলো বুঝতে আমার হচ্ছে এই টেবিলটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো তাহলে 10ম অধ্যায়ের যেই আলোচনাটুকু ছিল, আমি আশা করতেছি তোমরা এই আলোচনাটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হবে।